সেই বাংলা এখন আস্তে আস্তে 200 বছর ব্রিটিশের শাসনে, 2 যুগ পাকিস্তানের শাসনে, আর এই 54 বছরে বিভিন্ন ধরনের দুঃশাসনে, অপশাসনে, ভুল শাসনে, লুটপাটে মরতে বসেছে। অর্থনীতি এখন সেখানে নাই। সেই বাংলাদেশ, সেই বাংলা ফিরে আনা সম্ভব? অনেকের বিশ্বাস হয় না। সেই বাংলা, যেই বাংলা ভালো হবে, বাঁচতে ইচ্ছা করবে, যে দেশ মনে হবে নিজেদের দেশ, এই দেশে আমি পাশ করবার পর চাকরি পাবো, এই দেশে কেউ আমাকে অসম্মান করবে না, এই দেশে আমি মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমাকে নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে হবে না, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মরে যেতে হবে না। সেই রকম একটা দেশ গড়ে তোলা সম্ভব? সম্ভব মনে করেন? আমাদের চাইতে বড় বড় দেশ যেগুলো আছে, আমেরিকা, ইউরোপ, সেই সব দেশের কথা বলছি না, কিন্তু আমাদের দেশের চাইতে ছোট দেশ, আমাদের দেশের চাইতে কম পরিচিত দেশ, যাদেরকে আপনারাও কখনো নিজেরা কল্পনা করেন না, সেই সমস্ত দেশ পর্যন্ত আমাদের চাইতে ভালো আছে। ভুটান একটা দেশ, ওই দেশে সুখের মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ হ্যাপিনেস। মানুষ কিভাবে সুখে থাকবে সেই সুখের উপরে গবেষণা করে মানুষের সুখ নিরাপদ করার জন্য, নিশ্চিত করার জন্য সেই মন্ত্রণালয় কাজ করে, তার একজন মন্ত্রী আছে। সেই দেশের মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে কিনা, সেই দেশের মানুষ নির্মল বায়ু সেবন করতে পারে কিনা, তার জন্য পর্যন্ত কাজ করা হয়। সেই দেশ, তাদের সরকার দেখে আমাদের দেশে যতগুলো রোডঘাট দরকার সেই রাস্তাঘাট কি আছে, আমাদের দেশে যতগুলো পানি দরকার, যত নদী দরকার তা আছে, আমাদের দেশে প্রাকৃতিক পরিবেশ যত বিশুদ্ধ থাকা দরকার, যত নির্মল বায়ু পাওয়া সম্ভব, সেটা কি আছে? ভুটান আমাদের পাশের দেশ, সেই দেশে এই সমস্ত কিছু চর্চা হয়। এই যে ভারত ছিল, ভারতের মধ্যে একটা রাজ্য কেরালা, সেই কেরালা রাজ্যের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি ছিল। বাংলাদেশ যা ছিল, আমাদের সম্পদ দেখে একসময় ব্রিটিশরা লোক করে বাংলাদেশে বাণিজ্য করতে, আমাদের সম্পদ দেখে পর্তুগিজ, ওলন্দাজ, ফ্রেঞ্চ, তারা আমাদের দেশে বাণিজ্য করতেছে। আমাদের সম্পদ লুট করে নিয়ে ময়ূরসিংহ হাসন এবং আমাদের পাট সহ লিড সমস্ত কিছু চাষ করে ধ্বংস করে এই দেশকে খোকলা বানিয়ে লন্ডন, ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, ডান্ডির মতো বড় বড় শহর করেছে, অথচ আমরা সেই জায়গায় যেতে পারি। আমি আবার বলি, ছিল তো বাংলাদেশই সেরকম দেশ ছিল, ছিল কেরালা সেরকম ছিল, আমি বললাম ভুটান সেরকম দেশ এখনো আছে। আপনারা সবাই চেনেন চীন। চীন এখন সমগ্র বিশ্বের মধ্যে একটা সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ। কেউ বলেন না তার চাইতে আমেরিকা, কিন্তু এটা ঠিক, চীন এখন আমেরিকাকে প্রতিদ্বন্দ্বিতা করে গেল। অথচ এই চীনে ভাঙর পানিতে গরু ছাগলের সাথে মানুষ ভেসে ভেসে মারা যেত। ওই দেশে এরকম অবস্থা ছিল, ভাত পেত না, আদমিনকে সারাদিন বুধ হয়ে পড়ে থাকতো। ওইখানে মানুষের প্রতি মানুষের সম্পর্ক এরকম ছিল, কন্যা সন্তান জন্মালে একটা লোহার জুতো পরে দিত, সেই জুতো পরে মেয়েটা বড় হতো, পা খোড়া থাকতো, হাঁটতে পারতো না, কিন্তু তারা বলতো যে মেয়ের পা যত ছোট তা সে হলো তত সুন্দরী, তার বিয়ে হবে তাড়াতাড়ি। অথচ পুরা জাতি একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই চীন আজ কোথায়? যে লড়াইটা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, তখন আমাদের চোখের মধ্যে স্বপ্ন ফুটিয়ে তোলা হয়েছিল আমরা সোনার বাংলা করতে চাই। আর এইবার যে লড়াই হলো, সেই লড়াইয়ের মধ্যেও ছাত্র, তরুণ, সাধারণ মানুষরা বললেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই, পুরানো ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওই রকম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব? যদি ওরা পারে তাহলে আমরা পারবো না। ওরা পেরেছে, আমরা পারিনি কেন? আমরা পারিনি তার কারণ যারা এই দেশটা গড়বে তারা দেশ গড়বার চাইতে নিজেদের গড়বার চিন্তা করছে বেশি। তারা জনগণের কল্যাণের চাইতে নিজের কল্যাণ, নিজের পরিবারের কল্যাণ, নিজের দলবাজি করতে চেয়েছে। এবং তার জন্য এই যে গত 15 বছর ইতিহাস যদি দেখেন, আমরা 54 বছরের কথা বলতে পারি, তারও আগে পাকিস্তান আমলের কথা বলতে পারি, তারও আগে 200 বছরের ব্রিটিশের শাসনের কথা বলতে পারি, কিন্তু আমি আপনি যারা যারা এখানে বসে আছি তাদের সবার কাছে গত 15 বছর ইতিহাস প্রত্যেকের পড়ে আছে।
শেখ হাসিনার সরকার কি বলতেন? উন্নয়নের রাজনীতি চাই। আমি বাংলাদেশকে যে উন্নয়ন দিয়েছি সেই উন্নয়ন আর কেউ দিতে পারেনি। আমি বাংলাদেশকে নতুন পথের সন্ধান দিয়েছি। বলতো আওয়ামী লীগের রাজনীতি কি? উন্নয়নের রাজনীতি। এবং সেই উন্নয়নের নামে এক পদ্মা সেতু বানাতে গিয়ে কত বছরের পর বছর ধরে প্রোপাগান্ডা করা হয়েছে যে বিশ্বের ইতিহাসে আমরা একটা নতুন ধরনের জিনিস তৈরি করেছি। আমরা তখনও বলছিলাম পদ্মা সেতু, পদ্মা নদীর দৈর্ঘ্য, তার মধ্যে সেতু নির্মাণ করতে কত সব জায়গা লাগে? লম্বায় পদ্মা সেতু কতখানি? 6 কিলোমিটার। 6 কিলোমিটারে এই ব্রিজ নির্মাণ করতে ব্যয় কত হয়েছে? তারা বলছে অন্তত পক্ষে 40,000 কোটি টাকা। আর আমাদের পাশে আছে ভূপেন হাজারিকা সেতু, আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে। নদীর দৈর্ঘ্য হচ্ছে 9.15 কিলোমিটার। সেটা তারা করেছে 1186 কোটি ভারতীয় মুদ্রা দিয়ে, ইউরোপীয় রুপি দিয়ে 1186 কোটি। আর এটা 40,000 কোটি টাকা। ভেবে দেখেন, মাত্র 6 কিলোমিটার লম্বা একটা। তো বাকিগুলো কি লুট করেছে। এখন এই পদ্মা সেতু দিয়ে আপনারা কত দেখছেন যে এই দক্ষিণবঙ্গের বিরাট উন্নতি হচ্ছে। বলা হয়েছিল না পদ্মা সেতু হলে দক্ষিণবঙ্গের চেহারা বদলে যাবে? বলতেছে পদ্মা সেতুতে। পদ্মা সেতু হবার পরে বেনজিরের চেহারা বলতেছে। সে অনেকগুলো জমি দখল করেছে, সেই জায়গাতে নতুন করে রিসোর্ট তৈরি করছে, চোর টাকা সবগুলো একসাথে জনগণের সম্পদ দিতেছে, কিন্তু মানুষের বাকি পরিবর্তন হয়নি। এখন আমরা বলছি যদি এইরকম শাসক না থাকতো, শাসক যদি এমন হতো যে সত্যি সত্যি জনগণের কল্যাণ করতে চায়, তাহলে তার পক্ষে কল্যাণ করা সম্ভব হতো। কতগুলো একদম জলজান্ত উদাহরণ আছে আমাদের। যে বলা হচ্ছে একটা বিরাট আমরা পানি বিদ্যুৎ প্রকল্প করছি, যেটা রূপসাতে, সেই জায়গায় যেটা পদ্মার উপরে করা হচ্ছে, বলা হচ্ছে পানি বিদ্যুতের কাজ করছি আমরা। ঠিক একই সমান পরিমাণ বিদ্যুৎ নির্মাণ করতে, বিদ্যুতের প্রকল্প তৈরি করতে, যেখানে কুলানকুলা মানে ভারতের একটা রাজ্যের মধ্যে, আমি রাজ্যের নামটা বলবো, আপনার চিকিৎসা করবার জন্য যান, যেটা মাদ্রাস চেন্নাই যার রাজধানী, সেই প্রদেশ একটা প্রজেক্ট বানিয়েছে, সেটা তো কোটি খরচ হচ্ছে, ধরেছে তাদের 33 কোটি। আর আমাদের এখানে এই প্রজেক্টের ব্যয় নির্ধারণ করা হয়েছে 13,000 কোটি, 13 লক্ষ কোটি, 1,30,000 কোটি টাকা। বন্ধুরা, কতখানি লুটপাটের চেষ্টা করা করছে। আর সবচেয়ে বেশি কমন আপনাদের মনে থাকবে, এই আন্দোলনের মধ্যে দুটো মেট্রো স্টেশন ধ্বংস করা হয়েছিল। কিভাবে হয়েছিল সে আলোচনা করতে চাচ্ছি না। এই মেট্রো স্টেশন দুটো পুনর্নির্মাণ করতে কত টাকা লাগবে শেখ হাসিনা বলেছিলেন? 300 কোটি টাকা। কেউ বলেছে 400 কোটি টাকা। কত টাকা দিয়ে বানিয়েছেন? 30 কোটি টাকা। তার মানে ওনার বক্তব্য ছিল যদি ক্ষমতায় থাকতেন তাহলে 400 কোটি টাকা বা 300 কোটি টাকা বিল করতে, 30 কোটি টাকা দিয়ে বাড়তে, বাকি সব টাকা চুরি করে নিয়ে চলে যেতেন। চোর যদি আপনার দেশ শাসন করে তাহলে আপনার দেশের কল্যাণ হতে পারে? অতএব আমরা প্রথমেই বলছি, এই যে এত বড় লড়াই, সবাই যখন বলছেন এই লড়াইয়ে যারা যারা আত্মত্যাগ করেছেন, যে শহীদরা জীবন দিয়েছেন, সেই শহীদের আত্মত্যাগের মূল্য দিতে হবে যথার্থ, সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তখন আমরা বলছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই রকম একটা সরকার যদি ক্ষমতায় যেতে পারে। পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানো ছাড়া তো কোনো পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যেত না বাংলাদেশে। বলে না, যারা বলে এখন শেখ হাসিনা আবার কোনোদিন ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসে। ওদের সেদিন একদিন খুব জায়গায় ভিডিও দেখালেন, টুক করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন, কাউকে বলেছেন টিপে টিপে মেরে ফেলবেন, পারবেন না বাংলাদেশে। ওই জায়গায় বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, সবাই তাকে জানে সে একটা লুটেরা, সে খুনি, সে ফ্যাসিস্ট, এবং তার দল বাংলাদেশের গণতন্ত্রের সমস্ত কিছু দর্শক। উনি যখন পালিয়ে গেছেন তখন আমাদের কাছে কোনো উপায় ছিল না, নির্বাচন তো হয়নি, কাকে ক্ষমতায় বসাবো। আমরা লড়াই যখন করেছিলাম তখনই বলেছি আমরা এই যে লড়াই করছি, মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিল আপনারা কি করবেন, একে সরিয়ে বিকে বসাবেন।
তাতে কি জনগণের কল্যাণ হবে? আমরা বলেছিলাম একটা দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের লড়াই হয়। আমাদের লড়াই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বদলাবো, সমাজ ব্যবস্থা বদলাবো, মানুষের ভাগ্য বদলাবো, এবং সেটা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে সরকার গঠন করতে হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার। আবার বলি, খেয়াল করবে, নির্বাচন তো হয়নি, নির্বাচিত সরকার তো তখন আসতে পারে না, তাহলে সেই সময় এমন একটা সরকার হবে যে সরকারের পেছনে জনগণের সমর্থন আছে বলে আমরা বুঝতে পারবো। জনগণ ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করেছিল, জনগণ ডক্টর ইউনূসের সরকারকে এখনো সমর্থন করে, কারণ আর তো কোনো উপায় নেই। ডক্টর ইউনূসের সরকারকে যদি আমি মনে করি যে আমি যে বক্তৃতা যতগুলো করছি, যতগুলো লক্ষ্যের কথা বলছি, সমস্ত কাজ তিনি করে দিতে পারবেন, বাংলাদেশকে সেই সোনার হিসেবে গড়ে তুলতে পারবেন, তার কাজ এত বড় নয়, এত বেশি নয়। বাংলাদেশে যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের সব যদি করতে চান, তাহলে সেই সংস্কার করতে কতগুলো বছর লাগবে? 15-20 বছর, হয়তো আরো বেশি। তো 15-20 বছর তো ডক্টর বাঁচবেনই না। 15-20 বছরের সরকার থাকতে পারে? তাতে আমরা বলছি না, এই সরকারের কাছে আমরা কি চাচ্ছি? আবার আপনাদের কাছে বলি, আমরা যে কোনো সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে একটা ভালো দেশ চাই, বাঁচার মতো দেশ চাই, জনগণের জন্য কল্যাণ করে সেই রকম দেশ চাই। আমরা একটা সরকার চাই যে সরকার একটা কল্যাণ রাষ্ট্র বাড়াবার চেষ্টা করবে, সেইটা চাই আমরা। সেটা এই সরকারের কাছে প্রত্যাশা করছি না, এই কারণে যে এই সরকার এতগুলো কাজ একসাথে করতে পারবে না। আর এই সরকারতে কোনো পার্টি নাই, যার পার্টি নাই সেই সারা দেশের মানুষের মধ্যে তার কাজ তো করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কাজ, অন্তর্বর্তী মানে কি? একটা সরকার থেকে আরেকটা সরকারের পর্যন্ত যেতে যে সময় লাগে, সেই সময়ের মাঝামাঝি সময়ের সরকার। এই সময় যা যা ঘটবে দেশের মধ্যে সে তা দেখবে। আর এই সময়ের মধ্যে জনগণ প্রধানত যা চায় সেটা কি? ভোট দিতে পারি? ভোট হয়েছে? সবাই জানে কি হয়েছে। আমরা বলেছি ভোট ধ্বংস করেছে শেখ হাসিনা। ভোট ধ্বংস করার মধ্যে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের অধিকার নষ্ট করে দিয়েছে। মানুষ ভোট দিতে গিয়ে দেখেছে ভোটে আগেই দেওয়া হয়ে গেছে। মানুষ ভোট দেওয়ার আগে দেখেছে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, সে তাকে ঢুকতে দেয়নি। মানুষ দিনের ভোট দেখেছে আগে রাত করে শেষ হয়ে গেছে। আবার বলি, এই ডাকাতরা আমাদের দেশের সমস্ত যা অর্জন সেগুলো নস্বাত করে দেওয়ার কাজ করেছিল। এগুলো ফিরিয়ে আনতে হবে। আমরা বলছি আগে ভোটটা দেয় ঠিক মতো, ওই ভোট নয়, রাতের ভোট নয়, ওই ভোট নয় যে সব বিদেশ বিরোধী দল মানে সরকারি দল জিতে গেছে 61 বছর আগে। তারা ভোট হবে এমন যে ভোট মানুষ ইচ্ছা মতো দিতে পারে। ওই ভোটগুলো গোনা হবে, সেই গুনবার পরে যে ফল রেজাল্ট পাওয়া যাবে, সেই রেজাল্ট অনুযায়ী জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। তার মানে মানুষের ইচ্ছার ভিত্তিতে সরকার গঠিত হবে, সেই রকম একটা সরকার আমরা মনে করি। সেই রকম সরকার যদি হয়, তাহলে সেই সরকারের কাছে আমরা কতগুলো নিয়ম কানুন বেঁধে দেব। সরকার এইভাবে চলতে হবে, সরকার এই কাজ করতে পারবে, এই কাজ করতে পারবে না। যেমন বর্তমানে আমাদের দেশের সরকার জন্য যে আইন আছে, তাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলা হয় ও মুঘল সম্রাটের মতো ক্ষমতাশালী, সে রাশিয়ার জারের মতো ক্ষমতাশালী। সে একজন পুরুষ মানুষকে মেয়ে মানুষ অথবা মেয়ে মানুষকে পুরুষ মানুষ মানতে পারে না, তাছাড়া যা ইচ্ছা তাই করতে পারে। আপনারা দেখেছেন শেখ হাসিনা সেই রকম করেছে। আমরা প্রধানমন্ত্রী এত ক্ষমতা থাকতে দেব না। আমরা বলছি আমাদের দেশের প্রেসিডেন্ট থাকে একটা ছোট জনতা, খালি সে কবর জিয়ারত করে বেড়ায়। প্রধানমন্ত্রী যা বলে সেটাই করে, সেরকম নয়। আমরা বলছি প্রধানমন্ত্রীর হাতে কিছু ক্ষমতা থাকতে হবে। আর সবার চেয়ে বড় কথা হচ্ছে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমি একটা মানুষকে ভোট দিলাম, আমার মনে হলো তখন যে লোকটা ভালো, কিন্তু ভোট পাওয়ার পরে সে ভোট করতে দিয়ে গেল, দেখলাম সে মানুষের উপর অত্যাচার করতে লাগলো, মানুষের কোনো অধিকার দিল না। সেই লোককে আমি আর এমপি দেখতে চাই না। কিভাবে? পৃথিবীর দেশে দেশে নিয়ম আছে, প্রয়োজনে তাকে আমি কল ব্যাক করতে পারি। কল ব্যাক মানে তুমি আর থাকতে পারবে না, জনগণ রায় দিয়ে বলবে তুমি থাকতে পারবে না। জনগণ যদি মনে করে 10টা লোক দাঁড়িয়েছে, একটা ভালো লোক পায়, ও না ভোট দিতে পারে, তার মানে আবার নতুন করে ভোট দিতে হবে। পার্টিগুলো ইচ্ছা মতো তাদের দালাল টাকা খেয়ে ঘুষ বাণিজ্য করে তারপরে পদ বাণিজ্যের মধ্য দিয়ে নমিনেশন দিল, তাকেই আমাকে ভোট দিতে হবে। আমি মনে মনে ভোট দিতে চাই একটা মার্কাতে, কিন্তু সেই মার্কার যে দল, সেই দল অত ভালো মানুষ ক্যান্ডিডেট দেয়নি। আমি কি চাই? আমি চাই ক্যান্ডিডেট ভোট দাও, আমি সেটা বলবার ক্ষমতা রাখি। গণতন্ত্র হচ্ছে সেই বিষয় যেখানে জনগণের বক্তব্যই সবচাইতে বড়। এটা কোনো অসম্ভব নয়, পৃথিবীর দেশে দেশে সেরকম আছে। আমরা তার চর্চা করতে চাই এবং সেই জন্যই আমরা বলছি
আমরা সেই রকম একটা সরকার প্রতিষ্ঠা করব, যেই রকম সরকার আমরা যেরকম চাই সেই রকম করে দেশটা করব। এরকম হয়েছে নাকি? এই 54 বছরে আমরা আমাদের পছন্দ মতো ভোট দিতে পেরেছি। কারণ অনেক সময় এলাকার মাতব্বর ভোট দিয়েছে, কথা বলেছি, তার কথা শুনতে হয়েছে। অনেক সময় টাকার বিনিময়ে ভোট দিতে হয়েছে, অনেক সময় পুলিশ ভোট দিয়েছে অথবা ভয় দেখিয়েছে। এখন একেবারে ভয় মুক্ত একটা পরিবেশ চাই, যেন কোনো ভয় করতে না হয়। ডক্টর সেদিও বললেন সবার আগে দরকার ভয় মুক্ত পরিবেশ করা। আমরাও তাই করি। রাজনীতিতে গুন্ডামি চলবে না। এক সরকারে গেছে আর এক সরকার গিয়ে তার সম্পত্তি দখল করবে, এক পার্টি গেছে আর এক পার্টি গিয়ে চাঁদা শুধু চাঁদাবাজি শুরু করবে, ব্যবসার নামে মাস্তানি করবে। এগুলো চলবে না। যারা করে তাদেরকে চিনে রাখে। এই এত বড় অভ্যুত্থান, এত বড় জীবনদানের পরে আমরা কোনো চাঁদাবাজদের রাজত্ব দেখতে চাই। এত বড় অভ্যুত্থানের পরে আমরা কোনো মাস্তানি দেখতে চাই না, দখলদারিত্ব দেখতে চাই না। যারা করে আর মনে করছে আমার মাসল আছে, আমি করে দিতে পারবো, তাদের হুঁশিয়ার করে দিয়ে বলি পৃথিবীতে এরকম বহু আছে অধিকার হস্তে বিলুপ্ত হয়ে আছে, কিন্তু টিকি আছে। অত বড় প্রাণী বনের রাজা হাতি নয়, যত বড় প্রাণী হোক, তার চেয়ে তার গতি ক্ষিপ্র, যার বুদ্ধি বেশি, যার সাহস বেশি, সেই বনের রাজনীতি করে। আর বড় বলছি, রাজনীতিতে যার সততা আছে সেই লোক চলবে, রাজনীতিতে যে যোগ্য সেই লোক নেতৃত্ব দেবে। দল যেটা সত্যি সত্যি জনগণকে ভালোবাসে সেই দলকে জনগণ পছন্দ করে। আমাদের কাছেই আমরা যখন বলি জনগণই হচ্ছে ক্ষমতার বাণী, তখন খেয়াল করবেন আমাদের বললেই জনগণের ক্ষমতার বাণীটা। ভোট দিয়েছেন একটা দুর্বৃত্তকে, সে তো আপনার কথা শুনবে না, তাহলে আপনার ক্ষমতা কিরকম করে হবে? অতএব আমরা প্রথম বলছি পরিবর্তনের একটা অন্যতম বিষয় হচ্ছে আমরা একটা ভালো ভোট চাই। ইউনূস সরকারের দায়িত্ব, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোটের ব্যবস্থা করা। এই পুলিশগুলো ভোট দিতে দেয়, এই পুলিশগুলো ঘুষ ছাড়া কোনো কাজ করে? এখন পুলিশগুলোর কাছে যান, ওরা কোনো ডায়েরি রাখে, ওরা কোনো তদন্তে যায়? এই পুলিশ ভোটে দেয় কি রকম মত হবে? সব লোকগুলো ভোটে দেওয়ার কথা বলছি না, আমরা বলছি বেছে বেছে ভালো লোকগুলো রাখেন, যাদেরকে দেখেছেন অপরাধী, যারা সত্যি সত্যি ভালো বাদ দেন। বাংলাদেশ তো মানুষের অভাব পড়েনি। নতুন করে পুলিশ বাহিনী সাজান, নতুন করে আমলাতন্ত্র সাজান, নতুন করে ল্যান্ডের যত অফিসার আছে, যেই জায়গায় জনগণের কাজ সেই জায়গায় নতুন করে সাজানো। সংস্কার পান না। সংস্কার এমন জিনিস যেটা আপনাকে সুখ দেবে, যেটা আপনাকে আরাম দেবে, স্বচ্ছন্দ দেবে, জীবন চলার পথে আপনাকে আরো সুখী মনে করবে, সেই রকম একটা অবস্থা তৈরি করতে চাই। আমি বলি একদিনের মধ্যে সবকিছু আমরা অর্জন করতে পারবো সে কথা কিন্তু বলছি না, এটা কেউই পারে না। কিন্তু যাত্রাটা তো শুরু হবে। আমি দেখে তো বুঝবো যে আমি ভালোর পথে যাচ্ছি, আমি বিশ্বাস করতে পারবো। এই 5 দিনে যা করেছে আগামী 10 দিনে আর তার দ্বিগুণ করতে পারবে। এই 1 বছরে যা করেছে 4 বছর ক্ষমতায় থাকতে তার চিন্তা ভালো করতে পারবে। আমরা একটা দলকে দেখি, একজন যেটাকে দেখে দেখে তো চিনি, একজন দেখে তো চিনি না। অতএব জনগণের কাছে আমি প্রথম বলবো, সামনে তো নির্বাচন হতে হবে, তার বিকল্প কিছু আছে? যদি মার্শাল হয়, আপনি নাকি মার্শাল জানি না, এক একজন এক এক রকম কথাবার্তা বলে, এত উল্টাপাল্টা কথা বলে আমি কান দেওয়ার পক্ষে। আমি যা দেখি তার সোজা। এত বড় আন্দোলন করেছি কারো গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। গণতন্ত্র হতে হবে, ভোট হতে হবে। এর মাঝে কোনো কথা শুনলেও আমি কানে নিব না। কেউ যদি আমাকে ভয় দেখায় আমি ভয় পাবো না। আমি ভারতকে ভয় পাচ্ছি না। আমার দেশের মধ্যে অন্য কেউ ভয় দেখাবে, সে ভয় আমি কাঁপবো কেন? আমি সেই কাঁপাকাঁপির মধ্যেও নাই। আমি স্পষ্ট করে বলছি ভোট হতে হবে। কবে হবে, কত তাড়াতাড়ি হবে জানি। আমি বলছি এই পুলিশগুলোকে মানুষ করে দাঁড় করা করতে হবে, জনবান্ধব পুলিশ করে করতে হবে, যাতে তারা একটা ভোট করবার মতো পুলিশ বাইরে হয়। সেটা করতে যতদিন লাগে আপনার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে, জনগণের বন্ধু না যত শত্রুতা করতে পারবেন সেটা করতে যতদিন লাগে, নির্বাচন কমিশনটা ঠিক মতো সাজাতে। নির্বাচন কমিশন সাজানো মানে আমি 5 জন নির্বাচন কমিশনের কথা বলছি না। আমি নির্বাচন কমিশন মানে বলছি একদম থানা পর্যায়ে যারা ভোটের কাজ করছে সেই মানুষগুলো যেন ভোটের কাজই আন্তরিকভাবে করেন, সেরকম করে করেন। আবার আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, বেশি বললাম? এরকম দেশ তো আছে, ভালো ভোট হয় পৃথিবীতে। আমাদের মতো চোরের ডাকাতের ভোট পৃথিবীর কত দেশে হয় বলেন? আমাদের পাশে এই যে ভারতবর্ষ, সমস্ত আমরা করি, সেই দেশেও ভোট হয়, সবাই মানে। আমাদের দেশে একটা ভোটও সব মানুষ যাতে বলতে পারে হ্যাঁ এই ভোটে আমরা খুশি আছি, এই ভোটের রেজাল্টে আমরা সবাই খুশি। সেরকম ভোট কেন করতে পারবেন না? আর যদি করতে না পারেন তাহলে দায়িত্বে আছেন কেন? এখন যা আছে তাদের কথা বলছি না, সবার কথা বলছি।
সেই রকম একটা অবস্থা তৈরি করতে কতদিন লাগবে? সেনাবাহিনী প্রধান বলেছিলেন 1.5 বছর করতে করতে হবে। আইন উপদেষ্টা বলেছিলেন এই বছরের মধ্যে, 18 বছর হচ্ছে 2025, তার মধ্যে করতে হবে। আর একজন উপদেষ্টা আছেন, তিনি বলেছিলেন পরের বছর, বলে 26-এর মাঝামাঝি সময় লাগতে পারে। আমি 26-এর মাঝামাঝি পর্যন্ত যদি চাই, আমি যেতে রাজি আছি, কিন্তু ভালো ভোট চাই। এবং এই সময়ের মধ্যে এটাও বলি, ডক্টর ইউনূসকে বলি, তার যারা যারা এখন ক্ষমতায় আছেন, দায়িত্ব আছেন, তাকে বলি, জিনিসপত্রের দাম যেমন ইচ্ছে তেমন করছে, এইটা কমা, মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। ভোটটা যখন হবে তার আগে নিজেরা ঠিক করে কি দেখে ভোট দেবে, মানুষ দেখে, নেতা দেখে, নেতার যোগ্যতা দেখে, জনগণের প্রতি তার ভালোবাসা দেখে, না কেবল মার্কা দেখে। শুধু নিজেরা, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলেন, আগামীর দেশ বাংলাদেশ, নতুন বাংলাদেশ যদি করতে চান, তাহলে নতুন নেতৃত্ব দেখুন, পুরানোর মধ্যে থেকে আপনাদের লাভ হবে। আমি তার মানে কোনো দল বাদ দিতে বলছি না, আমি বলছি পুরনো কায়দায় যারা মনে করে ধান্দাবাজি করে, লোক দেখিয়ে, কায়দা কৌশল করে ভোটে জিতবে, ওই রাজনীতির যেমন খবর হয়। একটা উদাহরণ দিয়ে আপনার কাছে, ফ্রান্সে মাখো, কেউ ম্যাক্রন বলেন, মাখো নির্বাচনের কাতারে 4 নম্বর পার্টি ছিল। আগের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিল, তাদের প্রতি জনগণ বিরক্ত, তাকে ভোট দেয়নি, তাদেরকে মাখোকে ভোট দিয়েছে। বাংলাদেশে যে পরিবর্তনটা শুরু হয়েছে, বাংলাদেশের জনগণ ওই মানুষ খোঁজে। কেউ এরকম দেখেছেন? এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, বিশাল অভ্যুত্থান, একটা রাজনৈতিক সরকারের, আওয়ামী লীগের মতো সরকারের পরিবর্তন হয়ে গেল। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কি করেছে? আক্রান্ত করেছিল, কিন্তু শেষ পর্যায়ে যখন বিজয়ের পতাকা উঠছে, তখন সেই পতাকা তাদের হাতে যায়। আন্দোলনের মাঠে তারা নাই, তারা সাইডলাইনে আছে। তাদের তো মাঠেই থাকবার কথা ছিল, তারা থাকতে পারেনি। কেন? একটা হচ্ছে ঠিক মতো আন্দোলনটা করেনি, বুক চিতিয়ে, সাহস দিয়ে, বুলেট বুকে নিয়ে, জীবন দিয়ে লড়াই করতে পারেনি। কিন্তু জীবন দিয়ে লড়াই করেছে ছাত্র এবং মেহনতি মানুষগুলো, তাই তারা জিতেছে। তাই এখন পর্যন্ত তারাই মানে না কথা। রাজনৈতিক দল নয়, এখনো নেতৃত্ব আছে তাদের হাতে। কিন্তু যখন ভোট হবে, তখন মানুষ তো দল থেকে ভোট দেবে অথবা মানুষ থেকে ভোট দেবে। আমরা জনগণকে বলছি, আপনারা গুণগত পরিবর্তন করতে চাইছে, নিজের ভাগ্য বদলাতে চাইছে, সেই রকম মানুষ থেকে, দল থেকে ভোট দেওয়া শিখে এখন চর্চা করেন। যদি মানুষ না পান, নতুন মানুষ খুঁজে বার করেন। যদি দল না পান, নতুন দল খুঁজে বার করেন, এবং তার মধ্যে দিয়ে আমরা এই রাজনীতির পরিবর্তন করতে পারব। আমি এখনো দেখি, আমাকে অনেকেই বলে, ভাই কি বলতে এসে বলেন তো, বাজারের অবস্থা কিছু পরিবর্তন দেখি না। এখন পর্যন্ত আগের মধ্যে দখলদারিত্ব দেখি, এখন পর্যন্ত আগের মধ্যে রাস্তা দেখি, এখন পর্যন্ত বাস স্টেশন বলেন, ট্রেন স্টেশন বলেন, লঞ্চ স্টেশন বলেন, স্টিমার স্টেশন বলেন, সব জায়গায় ওদের দৌড়াতে দেখতে পাচ্ছি। একটা চেহারা ছিল আগে, এখন নতুন আর একটা চেহারা হয়েছে। এইটার কি পরিবর্তন হবে না? আমি বলি এটারও পরিবর্তন হবে, যদি আপনারা শিখতে পারেন। বক্তৃতা লম্বা করে ইচ্ছে ছিল না, কারণ আমাকে টিভি লোকজন বলেছে যত তাড়াতাড়ি বলেন বক্তৃতা শেষ করতে গেলে দুইটা দিন করবে, কিন্তু একটা বিষয়ে আপত্তি চলবে না। শেখ হাসিনার কথা তো বুঝতে পারবেন না সবাই, মাঝে মাঝে ছবি টবি দেখেন না, মাথায় চুল আছে, আমার কোনো চুল নাই। মাঝে মাঝে দেখেন না বিভিন্ন রকম খবর শোনা যায় তার সম্পর্কে। আমি কোনো বিদ্রুপ করছি না, উনি খুব কষ্টে আছেন, কি করবো, আপনি তার 100 গুণ কষ্ট জনগণকে দিয়েছেন। আল্লাহ আপনাকে, আপনি যতখানি পাপ করেছেন, সেই পাপ অনুযায়ী শাস্তিটা কোনো দেয় না, আরো পাপ আপনার হবে, আপনার শাস্তি হবে না। আপনি শেষ পর্যন্ত কোথায় যাবেন জানি না। কোন মানুষের প্রতি ব্যক্তিগত কোনো রাগ করে আমাদের রাজনীতি নয়। আমরা মানুষকে ভালোবাসতে পারবো, আমরা মানুষকে ভালোবাসতে শেখাবো, কিন্তু তার মানে এই নয় দুর্বৃত্তদের আমি ঘরের মধ্যে দেখে আগুন করে বসতে দেবো, আমি দুর্বৃত্তদের শাস্তি দেবো। হবে এই প্রক্রিয়া আছে, কিন্তু এই প্রক্রিয়ায় সবাই খুশি না। সেদিন ডক্টর ইউনূস বললেন, আমরা ভালো কিছু করতে চাচ্ছিলাম, দেশটাকে বদলাতে চাচ্ছিলাম, বাংলাদেশ যেন ভালোভাবে চলতে পারে, বাংলাদেশের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, কিন্তু সবার সেটা সহ্য হচ্ছে না। আমাদের পাশে যারা আছে তাদের সহ্য হয় না, তারা আমাদের হাই কমিশনের মধ্যে গিয়ে অ্যাটাক করছে। কেন বলেন তো? আগরতলাতে আমাদের হাই কমিশনে অ্যাটাক করবার কারণ কি? তাদের কোন লোককে আমরা গ্রেফতার করেছি? চিন্ময় দাস ভারতের নাগরিক, আমার নাগরিক, আমি যা খুশি তাই। আমি যদি তাকে অন্যায়ভাবে মেরে ফেলি, মামলা হবে,
তার জন্য আপনি সাপোর্ট দেবেন, সেটা করবেন। আপনারা গরু জবের অপরাধে কার উপরে কি অত্যাচার করেছেন আমরা দেখি না। আমরা আপনাদের দেশের উন্নয়নের পথে দান করাই, আমার দেশের নাগরিকদের এই বাংলাদেশে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে ধর্মের ডাকে আমরা কোনো বৈষম্য করি না। এখন পর্যন্ত নয়, এখন পর্যন্ত বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। সেই দেশে জনৈক চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা আমাদের হাইকমিশন আক্রমণ করার পরে যদি তাদের মনে হয়ে থাকে অথবা করবার আগে যদি মনে হয়ে থাকে এই বাংলাদেশ 53 বছর ধরে আমাদের পা চেটে বেড়ালো, এখনো তারা আমাদের পায়ের পিছিয়ে আসবে, তাহলে যদি তারা মনে করে থাকেন 53 বছর ওদের ঘাড়ের উপর পা রেখে আমরা পা নাড়াইনি, ওরাই আমাদেরকে টেনে নিয়ে গেছে, তাহলেও ভুল করেছে। আমরা ওই পা নামিয়ে দিয়েছি, আপনাদেরকে টেনে নেব না। নিজের পায়ে হাঁটবেন, আমাদের সাথে সাথে হাঁটবেন, আমাদেরকে মানুষ মনে করে সমান মর্যাদা দিয়ে হাঁটবেন, না হলে আপনাদের জবাব আপনার ঠিক মতো দিয়েছি। সেই জবাব আজও একই কথাই বলবো, আমরা একই কথা বলছি। ভারত আমাদের প্রতিবেশী, আমরা চাই যেহেতু প্রতিবেশী ভাবতে পারবো না, সেই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু যদি কেউ মনে করেন আমরা তাদের সঙ্গে কুই কুই করতে থাকবো, মাথা চুলকাতে থাকবো, লেজ ডাকতে থাকবো, সেই বাংলাদেশ ভুলে যান, সেই বাংলাদেশ এখন নাই। ওই বাংলাদেশ পাবেন না আপনারা। আপনারা যে বাংলাদেশ পাবেন সেটা বন্ধুর মতো বাংলাদেশ পেতে পারেন, কিন্তু আপনাদের সত্যি সত্যি বন্ধু হবে এবং আপনাদের উপকার রাখবে। আর আমাদের সঙ্গে শত্রুতা যদি করবার চেষ্টা করেন, যদি বলে দেন আবার প্রোগ্রামে তাকে ভিতরে পাঠিয়ে দেওয়া যায়, কোনোদিনও পাঠাতে পারবে। এই যে বললাম না, 2টো মেট্রো রেল স্টেশন ভেঙে গেছিল, রাষ্ট্রের যেভাবে কত ভালো যেতে পারে বলেছে 400 কোটি টাকা। কততে ঠিক করতে পেরেছি আমরা? কেউ বলেন 16 কোটি, আপনারা বলছেন 30 কোটি, আমি 30 কোটি ধরি। তার মানে এই চুরি যিনি করেছেন বা করবার প্ল্যান করেছেন সেই মানুষকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে। অতএব তাদের সম্পর্কেও সতর্ক থাকবে। খুবই স্পষ্টত বলি, যেই বাংলাদেশ গড়বার চেষ্টা করছি সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাই তারাও বাধা হতে পারে। আমি আহ্বান করবো তাদের কাছে ওইসব বুজরুকি বাদ দেন, ওইসব ধানায় পানায় বাদ দেন, ওটা পারবেন না। বাংলাদেশকে এখন আগের মতো পা চেনে বেড়াবার চিন্তা যদি করেন তাহলে হবে না। বাংলাদেশকে সমান তালে বন্ধুর মতো করে সাথে দিয়ে চলতে পারবেন, না হলে চলতে পারবেন না। আপনারা চলতে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলছি, সমগ্র জাতি বলছে না, জাতীয় ঐক্যের কথা খেয়াল করবেন। এই জাতীয় ঐক্য নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই। আমাদের সামনে নির্বাচন, 2টো দল যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তারা দুজনকে একই নির্বাচন করতে পারবে। জাতীয় ঐক্য মানে তা বোঝায় না। জাতীয় ঐক্য মানে আমার সাথে আপনার পার্থক্য তো আছেই, কিন্তু তারপরে আমরা এক আছি। যদি দেশ আক্রান্ত হয় তাহলে আমরা এক, যদি দেশের সার্বভৌমত্বের উপরে হামলা আসে তাহলে আমরা এক, যদি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার অগ্রগতির পথে কেউ বাধা তৈরি করে তাহলে আমাদের নিজেদের পার্থক্য যতই থাকুক সেই পার্থক্যগুলো একদিকে রেখে আমরা একসাথে তার মোকাবেলা করব। এবং সেই জন্যই আমরা ডক্টর ইউনূসকে বলছি আমরা আপনার সাথে আছি। তার মানে এই কথা নয় যে ডক্টর ইউনূসকে বলছি আপনাকে নির্বাচন দিতে হবে না, নির্বাচন দিতে হবে, নির্বাচন দেবার কাজ করতে থাকে। সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলেই বরঞ্চ ওগুলো আমরা মোকাবেলা করতে পারবো। সেই লক্ষ্যে আমরা আরো বড় ঐক্য গড়ে তুলতে পারবো এই প্রত্যাশায় আমি আমার কথা বলে শেষ করতে চাই। আমাদের ছাত্রনেতার কয়েকজন আসছে, সেটা দেখেছেন। ছাত্র বন্ধু কয়েকজনের সাথে আমার কাছে দেখা হয়েছিল। ছাত্রনেতারা যারা এসেছেন তারা এখানকার ছাত্র আন্দোলনের ঐতিহ্য ইত্যাদি থেকে প্ল্যান করেছেন, তাদের সাথে তারা কথা বলবেন। নিশ্চয়ই বিকালের মধ্যে তাদের সাথে কথা বলা হবে, আপনারা কথা বলবেন, নিজেরা সংগঠিত হোক। আজকের সম্মেলন আমার বিবেচনায় আমি গতবার দিয়ে আসছিলাম তার চাইতে এখানকার খুলনা জেলা এবং মহানগরের সংগঠন তাদের চাইতে শক্তিশালী হয়েছে। আমি বিশ্বাস করি এটা আরো শক্তিশালী হবে এবং আরো বড় লড়াই করতে পারবে। সেই লড়াইয়ের পথে আমি আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি।